সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্লাস 7, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ থাকবে সকলে। তো আমরা যে ক্লাসটা করছিলাম যে অধ্যায় নগর, বণিক এবং বাণিজ্য। তো গতদিন আমরা দেশে এবং বিদেশে ভারতের মধ্যযুগে সুলতানি ও মোগল যুগে কিভাবে বাণিজ্য হতো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা ভারতে বিদেশি বণিকদের আগমন কিভাবে হয় সেটা নিয়ে আমরা আজকে জানব। ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরাই উৎসাহ দেখিয়েছিল। প্রথমে পর্তুগিজরাই উৎসাহ দেখেছিল। তোমরা জানো যে তাদের প্রধান উদ্দেশ্য ছিল যে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যের দখল করা। ইউরোপে ভারতের মশলা, বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব বেশি। পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। এই ভেবে পর্তুগালের রাজার দূত ভাস্কো দা গামা, তোমরা জানো সবাই নাম এনার, ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কোথায় দক্ষিণ আফ্রিকার দক্ষিণের উত্তম আশা অন্তরীপ ঘুরে তিনি কালিকট বন্দরে এসে পৌঁছান। দক্ষিণ ভারতের কালিকট, বর্তমানে এটির নাম হচ্ছে কোজিকোড় বন্দর। কালিকট বন্দরে এসে তিনি পৌঁছান। কালিকট বন্দর ছিল আরব সাগরের তীরে একেবারে। এর সঙ্গে পশ্চিম এশিয়ার বন্দরগুলোর খুব ভালো যোগাযোগ ছিল, ফলে নানা দেশের বণিকরা এখানে আসতো বাণিজ্যের টানে। ভাস্কো দা গামার পরে আরো একজন নাবিক আসে, তিনি নৌসেনাপতি ছিলেন, যার নাম হচ্ছে ডিউক অফ আলবুকার্ক। তিনি আরব সাগরে বাণিজ্য আরবদের হটিয়ে নিজেদের আধিপত্য জমাতে চান। তার হাত ধরে পর্তুগিজদের প্রাধান্য ভারতে প্রতিষ্ঠিত হয়। ইউরোপের বণিকরা শুধু বাণিজ্যই করত না, তাদের জাহাজগুলো ছিল উন্নত মানের। আরব সাগর এবং ভারত মহাসাগরে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। পর্তুগিজরা অবশ্য বেশি দূর সফল হয়নি। এশিয়ার বণিকরা নিজেদের মধ্যে যে বাণিজ্য করত তা চলতে লাগলো। পর্তুগিজরাই বরং কালে কালে সেই ব্যবসা অংশগ্রহণ করতে শুরু করে দিল। এবার নতুন দেশের খোঁজে ইউরোপের মানুষরা বেরিয়ে পড়ল 15 এবং 16 শতকে। এরপর এই পর্তুগিজ এবং স্পেন আর একটা গুরুত্বপূর্ণ দেশ, যে দেশটি ভারতে অভিযান চালিয়েছিল বেশ কয়েকবার, তারা ভারতে আসে। এবং এর পর ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স ইত্যাদি দেশের বণিকরা এবং শাসকরা এই ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে ভারত এবং এশিয়ার বাণিজ্য বিস্তারে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে লন্ডনে গড়ে উঠেছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি আমি। 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি। 1602 খ্রিস্টাব্দে আমস্টারডাম তৈরি হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 খ্রিস্টাব্দে প্যারিসে তৈরি হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 হচ্ছে আমস্টারডামে হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইভাবে বেশ কয়েকটি ইন্ডিয়ার নামে কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যারা ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। বাংলার ব্যান্ডেল পর্তুগিজরা তাদের ঘাঁটি তৈরি করেছিল, চুঁচুড়ায় ডাচরা, চন্দননগরে ফরাসিরা, শ্রীরামপুরে দিনেমাররা এবং কলকাতা ইংরেজরা তাদের কুঠি নির্মাণ করেছিল। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপের অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি পত্তন ঘটে। ওলন্দাজ, ফরাসি, দিনেমার ব্যবসা বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে। ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা সব থেকে এগিয়ে ছিল সুরাট এবং দাক্ষিণাত্যে।
অন্যদিকে সুরাট ছিল ভারতের পশ্চিম উপকূলে আরবের প্রধান বন্দর। সুরাট, যেটি বর্তমানে গুজরাটে অবস্থিত, সুরাট একটা বিখ্যাত বন্দর, সে সময় ইংরেজদের দখলে ছিল, কিন্তু পরে ডাচরা বাংলাদেশেও চলে আসে। ইংরেজ বণিকরা প্রথমে মছলিপট্টনম এবং পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস, তার দূত টমাস রো, মুঘল সম্রাট জাহাঙ্গীর সবাই এসেছিলেন। ইংল্যান্ডের বণিকরা প্রথমে মছলিপট্টনম এবং সুরাটে আসে। তো ইংল্যান্ডের রাজা প্রথম জেমস তিনি জাহাঙ্গীরের রাজসভায় প্রেরণ করেন টমাস রো প্রেরণ করেন 1603 থেকে 25 খ্রিস্টাব্দ। এই সময়কালে তিনি ছিলেন টমাস রো জাহাঙ্গীরের শাসনকালে। তার চেষ্টায় আগ্রা, পাটনা, বুরহানপুরে ইংরেজদের কুঠি স্থাপন হয়েছিল। মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবসা করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন 1632 খ্রিস্টাব্দে। দাস তারা নিয়ে যেয়ে এখান থেকে নিয়ে যেত ওলন্দাজরা এবং বিদেশে বিক্রি করত। এর ফলে ওলন্দাজ, ইংরেজ এবং ফরাসি বণিকেরা অবাধে বাংলার বাণিজ্য করার সুযোগ পেয়েছিল, যেহেতু পর্তুগিজদের সরানো হয়েছিল। ইউরোপীয় বণিকরা ভারতীয় দালালদের মাধ্যমে কাজ করত। তারা দালালদের দাদন দিত, অর্থাৎ অগ্রিম অর্থ দিত এবং চাহিদা মতো তারা জিনিস বানিয়ে দিত। ইউরোপীয় কোম্পানিগুলি যাতায়াতের ফলে বাংলাদেশের চাষিরা কোনো কোনো ক্ষেত্রে ধান ছেড়ে আফিম, রেশন চাষ করতে শুরু করে। এভাবে বাজারে ফসল বেচে লাভের জন্য যে চাষ করা হতো তাকে বলা হতো বাণিজ্যিক ফসল। এই বাণিজ্যিক ফসলের চাষবাস বেড়ে যায় বিদেশি বণিকদের আগমনের ফলে। এখান থেকে তারা বাণিজ্যিক দ্রব্য নিয়ে গিয়ে দেশে শিল্প উৎপাদনের কাজে লাগাতে শুরু করে। ইউরোপীয় বণিকদের কোম্পানিগুলি আস্তে আস্তে নানা ঘাঁটি বানাতে শুরু করে। নিজেদের জাহাজে করে তারা ইউরোপে মাল পাঠাতো। নৌযুদ্ধে পারদর্শী ছিল ইউরোপীয় দেশগুলা। এভাবে খ্রিস্টীয় 7ম দশকে গুজরাট, উত্তর দক্ষিণ করমণ্ডল এবং বাংলা হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। করমণ্ডলের গ্রামগুলোতে সুতো কাটুনি, তাঁতি, কাপড় ধোলাই, রং করার কাজে নিযুক্ত শ্রমিকদের সংখ্যা ছিল চাষিদের থেকে অনেক বেশি। মুঘল শাসকরা বাণিজ্য করত, বণিকদের উৎসাহ দিত। মালের উপর শুল্ক ছাড় দিয়ে কুঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুত্ররা, অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করত, কিন্তু সেগুলো কখনোই বাণিজ্যের স্বার্থে তৈরি হয়নি। তাই ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে ভিত্তি করে অর্থনীতি এগিয়ে চলল, ভারতে তখনও কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। আজকে আমরা ভারতে বিদেশি বণিকদের আগমন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস 7 এর ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।